মায়াপুর নামটা শুনলে প্রথমেই মনে আসে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা কনসাসনেস বা ইসকনের কথা। কিন্তু আজকের আমাদের ভিডিও ইসকন নিয়ে নয়, কারণ আমরা সেটা আগের ভিডিওতে কভার করেছি। আজকে আমরা এক্সপ্লোর করব ইসকনের বাইরের মায়াপুরকে, মিয়াপুর থেকে মায়াপুর হয়ে ওঠার দ্রষ্টব্যগুলিকে। অনুরোধ রইল পুরো ব্লগটা দেখুন আর শেষে কমেন্ট করে জানান কেমন লাগলো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এটিই হলো আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আমাদের দিন শুরু হলো সকাল 7টায় ইসকনের ঈশ্বরদিয়ান ভবন থেকে। এখন প্রতীক্ষায় আছি, কখন সুদামা আসবে। সুদামার অপেক্ষায়। আমাদের টোটো চালক, আমাদের যিনি টোটো নিয়ে আসবেন প্রভু, তার নাম হচ্ছে সুদামা। এখন তার অপেক্ষায় বসে আছি, আধা ঘন্টায় আসবেন। এখানে একটা কথা বলে রাখি, এখন কিন্তু এই মায়াপুরের ভেতরে টোটো নিয়ে আগে যে বিভিন্ন রকম জায়গা ঘুরিয়ে দেখানো হতো সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে। এখন মানে দুটো নির্দিষ্ট স্পটের মধ্যেই টোটো যাতায়াত করবে। আপনি ধরুন হোটেল থেকে ঘর থেকে বেরোলেন, বেরিয়ে যদি বলেন যে গেটে যাবেন তাহলে গেটে নিয়ে যাবে, অথবা আপনি যদি বলেন গোশালায় যাবেন তাহলে গোশালায় নিয়ে যাবে। এরকম বিভিন্ন স্পট অনুযায়ী শুধুমাত্র টোটো চলছে। তাও সব স্পটে যাচ্ছে না, মানে যেখানে নাম সংকীর্তন মন্দিরে বললাম আমরা যাব, সেখানে কিন্তু বললে অ্যালাউড নয়। আর ভেতরে ক্যাম্পাসের মধ্যে টোটো করে ঘুরিয়ে দেখার আগে যে ব্যবস্থা ছিল সেটাও কিন্তু এখন বন্ধ আছে। সুদামা তার কথা রাখেনি, তবে মুশকিল আসান হিসাবে এগিয়ে এলো বাবলু। আপনারা সবসময় জানবেন যে আমরা নবদ্বীপ বেড়াতে এসেছি। এই নবদ্বীপ কথার উদ্দেশ্য হচ্ছে 9টা দ্বীপ। এই 9টা দ্বীপ হচ্ছে আলাদা আলাদা নাম আছে। যে সময় এখানে যে পরিক্রমা, মানে আপনি আমার সাথে এটা পরিক্রমায় বার হয়েছে, এই 9টা দ্বীপ পরিক্রমা হয় যে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল মানে দোলের সময়, হোলির সময় 1 সপ্তাহ আগে পরিক্রমা বেরিয়ে যায় ইসকন থেকে। অর্থাৎ সব মন্দিরেরই ইসকনের আগে শুরু হয়। ইসকনের যেদিন শেষ হয় সেদিন আমাদের বাঙালি লোকালগুলোতে শুরু হয়। ইসকন 1 সপ্তাহ আগে বার করে নেয়, ওরা একটু ফাঁকায় ফাঁকায় আগে সেরে নেয়, কেন একসাথে সব জটাঘাটারা হয়ে যায়। তাই এদের অনেক পর্যটক, এদের দেখা যায় যে রাশিয়ান গ্রুপ আলাদা হয়, তামিল গ্রুপ আলাদা হয়, হিন্দি একটা আলাদা হয়, বাংলা দুটো হয়, এরকম 4-5টা গ্রুপ এইভাবে ছেড়ে দিল এক একটা দ্বীপের সাইটে। কেউ নবদ্বীপ চলে গেল, কেউ গোদরুম দ্বীপে চলে গেল, কেউ অন্তর্দ্বীপটা চলে গেল, কেউ বেলপুকুর চলে গেল। ঠিক এরম করে করে 9টা দ্বীপ আছে। তা 5টা গ্রুপ ঠিক একই দিনেই এই পরিক্রমা সেরে ফিরবে মন্দিরে। ফেরার পর ওই দিন মহামিলন, মানে সব একসাথে আসে, পরিক্রমা করলাম, একটা আনন্দের বিষয়। আমাদের মায়াপুর দর্শন শুরু হলো যোগপীঠ দিয়ে। যোগপীঠ ইসকন মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি হলো ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ বা শ্রী গৌর হরির জন্মস্থান। এক্স্যাক্টলি হচ্ছে অন্তর্দ্বীপ, মায়াপুর অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপের মধ্যখানেই চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, তা চৈতন্য মহাপ্রভু যে জন্মগ্রহণ করেছিলেন যে সেই স্থানটা, এই অন্তর্দ্বীপ বলতে গেলে তখন এই গঙ্গাটা আমাদের একদম কাছে ছিল। যদি বলেন সেই চৈতন্য মহাপ্রভুর বার্থ প্লেসটা অরিজিনাল, এটা অরিজিনালটা নাই, এটাকে নতুন করে ফের পুনরায় তৈরি করা। তাই অন্তর্দ্বীপের মধ্যেখানে আপনার দর্শনার্থী কি পড়ছে, চৈতন্য মহাপ্রভু বার্থ প্লেস, জন্মভূমি যেটা। নিম গাছের নিচে জন্মেছিলেন বলেই চৈতন্য মহাপ্রভুর আর এক নাম নিমাই। আমরা এখন এসেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে, যে নিম গাছের নিচে সচিমাতা
মহাপ্রভুকে জন্ম দিয়েছিলেন সেটি দর্শন করলাম। অ্যাকচুয়ালি আমাদের দাদা যা বললেন যে অ্যাকচুয়াল জায়গাটা কিন্তু গঙ্গার বুকে হয়তো চলে গেছে, এটা আবার নতুন করে তৈরি করা হয়েছে। এখন আমরা চলেছি শিবাঙ্গনে, যেখানে প্রথম শিবার সঙ্গনে যেখানে প্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু নাম কীর্তন শুরু করেছিলেন, এবং এটার জন্য যারা রাগ করে ভেঙে দিয়েছিলেন খোল করতাল, সেগুলো ওখানে রাখা আছে। জানি না কতটা দেখাতে পারবো, চলুন দেখা যাক। আপনার শিবাসঙ্গন, যেখানে চৈতন্য মহাপ্রভু সর্বপ্রথম হরিনাম সংকীর্তন করেছিল, তখন এই মায়াপুর নাম ছিল না, মিয়াপুর। মিয়াদের প্রচুর বাস ছিল, আচ্ছা, তাই হরিনাম সংকীর্তন এরম করতে দেয়া হবে না, এরম একটা পরিকল্পনা ছিল। তাই এই জগাই মাদায়, এই লক্ষণ সেন, বল্লাম সেন, এরা এখানে শাসক মানে রাজ করত। এদের কথায় 200-500 লোক উঠবে বসবে। তা চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম শুরু করেছিল, তখন এরা গিয়ে বিক্ষোভ করতো যে এখানে হরিনাম চলবে না, এখানে মিয়াদের বাস। তখন মিয়াপুর নাম ছিল, তো মিয়াপুর থেকে এখন মায়াপুর, তা হরিনাম চলবে না। একদিন বলে, দুদিন বলে, শোনে না, এইভাবে করতে করতে একদিন এসে কলকাতাগুলোকে ভেঙে দিল। যখন ভেঙে দিল চৈতন্য মহাপ্রভু, তখন চৈতন্য মহাপ্রভু একটাই কথা বলছে যে আজকে তুমি একটা খোলকত্তাল ভেঙে দিয়েছো, এরকম আমি 1000 খোলকত্তাল তৈরি করবো। আর 1000 কেন, লাখ লাখ তৈরি হয়ে গেল। মহাপ্রভুর প্রিয় পার্ষদ নারদ মুনির অবতার শ্রীবাস ঠাকুর পূর্ববঙ্গ থেকে এসে এখানে বসবাস করেন এবং মহাপ্রভুর সাথে প্রতিদিন রাত্রে হরিনাম সংকীর্তন করতেন। এখানে আছে মহাপ্রভুর ভাঙা খোল ও লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়ার সাথে মহাপ্রভুর মূর্তি। এইমাত্র বৃষ্টি হয়ে গেছে, আর এই হচ্ছে ঠাকুর মুরারিগুপ্ত শ্রীপদ সমাধি। ছবি তোলা তো কোথাও অ্যালাউ নয়। মন্দিরটা দর্শন করো। এখানে জুতো পরেই যাবো? হ্যাঁ, গিয়ে ওখানে খুলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত এঁচড় হয়ে আছে ওপরে গাছে, দেখো ভর্তি এঁচড় ঝুলছে। ওগুলো কি বাতাবি লেবু? গাছটা দেখো না, রে বাপ রে, কত বাতাবি হয়েছে গো। মাসির বাড়ির পেছনে বল্লাল দিঘির অপর পারে মহাপ্রভুর পার্ষদ হনুমানের অবতার মুরারি গুপ্তের শ্রীপাঠ। ইস্কন মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এখানে শ্রী শ্রী রাম, লক্ষণ, সীতা ও হনুমানের শ্রী বিগ্রহ সেবিত হচ্ছে। মন্দিরের ভেতর দেওয়াল জুড়ে আছে রামায়ণের গল্প। আচ্ছা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, ওনার কাছে উনি দীক্ষা নিয়েছিলেন। শ্রীল প্রভুপাদ এনার কাছে দীক্ষা নিয়েছিলেন। এরপর আমরা পৌঁছালাম মাসির বাড়ি। শ্রীবাস অঙ্গন থেকে প্রায় 150 মিটার উত্তর পূর্বে এখানে মহাপ্রভুর মাসি সর্বজয়া দেবী ও চন্দ্রশেখর আচার্যের বাড়ি। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি ছাড়াও এখানে আছে স্মৃতি গোবর্ধন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড ও শ্রীল গৌর কিশোর দাস বাবাজির সমাধি মন্দির। এখন আমি দাঁড়িয়ে আছি ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি ও তার মন্দিরের সামনে। কি সুন্দর জায়গাটা গো, বড় বড় শালুক হয়ে আছে ওখানটা। ওই যে হাঁ করে যাচ্ছে, ওই যে ওই যা খা। সবই ভালো। এখানে বিস্কিটের ইয়েগুলো ফেলেছে কেন? এইগুলোর মানে এই দেখো, এইটাকে দেখো, এইটাকে দেখো। পৃথিবীর মধ্যে যত চৈতন্য মঠ আছে তার সদর দপ্তর হলো এটি।
হচ্ছে গোবর্ধন পর্বত, আর এদিকে হচ্ছে রাধাকুণ্ড। গিরি গোবর্ধন পর্বত। আচ্ছা, গিরি গোবর্ধন পর্বত। এখানে অনেক বড় বড় মাছ আছে। এখান থেকে আমরা গেলাম চাঁদ কাজীর সমাধি দেখতে। ইসকন মন্দির থেকে 3 কিলোমিটার উত্তরে অবস্থিত হলো চাঁদ কাজীর সমাধি। পূর্বলীলায় চাঁদ কাজী ছিলেন কংস। মহাপ্রভুর সংকীর্তনে মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন। মহাপ্রভু হাজার হাজার ভক্ত নিয়ে মশাল জ্বালিয়ে আন্দোলন করেছিলেন। কাজী মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেন এবং কৃষ্ণভক্ত হন। চাঁদ কাজী সমাধির উপরে 500 বছরের পুরনো গোলক চাপা ও নিম বৃক্ষ রয়েছে, যা যথাক্রমে চাঁদ কাজী ও মহাপ্রভুর প্রতীক স্বরূপ। আর সমাধির উপরে একটা গোলক চাপা গাছ বসিয়ে যাবে, যে গাছে সারা বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ঝরে পড়বে। এই সেই গোলক চাপা গাছ, যার বয়স গত পৌষ পূর্ণিমায় 522 বছরে পড়েছে। এই মুখ্যমন্ত্রীর কাহিনী খুব অবাক লাগে, আজও এই গাছ থেকে একটি করে ফুল প্রতিদিন চাঁদ কাজী সমাধির ওপরে পড়ে। এরপর আমাদের গন্তব্য ছিল মায়াপুরের জগন্নাথ মন্দির। শবররা রক্তবাহুর ভয় পুরীধাম থেকে জগন্নাথকে নিয়ে এসে এখানে অবস্থান করেন, তাই এই গ্রামের নাম শবরডাঙ্গা, বর্তমান বর্ণবিপর্যয় হয়ে সরডাঙ্গা নামে পরিচিত। এখানেই রয়েছে শ্রী সীমন্তিনী দুর্গা মন্দির। শ্রীকৃষ্ণ কলিযুগে মহাপ্রভু রূপে আবির্ভূত হবেন শিবের কাছে জানতে পেরে পার্বতী তপস্যা করেন। মহাপ্রভু দর্শন দিলে তার চরণের ধুলি নিয়ে সিঁথিতে লাগিয়েছিলেন, তাই এই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ। প্রতিদিন ঘুমের নিদ্রায় ভগবানকে দর্শন পেত, দেখেন ঘুমাচ্ছে, আর জগন্নাথকে দর্শন পাচ্ছে। আচ্ছা, পরের দিন সকালে গঙ্গায় স্নান করতে গেছে, দেখুন জলের একটা ইয়ে রয়েছে, দিয়ে দেখছে ওই গুড়িটা ভেসে ভেসে আসছে। তখন উনি ওই গুড়িটাকে এখানে নিয়ে এসছেন। যখন নিয়ে এসছেন তাহলে যে কোনো একটা কার্পেন্টারের কাছে নিয়ে যেতেন। তাই দেখুন গুড়িটা খাড়া হচ্ছে, একটা কার্পেন্টারের কাছে যখন নিয়ে গেছে, যখন ওটাকে তৈরি করতে যাচ্ছে, দেখছে ছেনি হাতুড়ি দিয়ে মারতে যাচ্ছে, ছেনি হাতুড়িটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, তাহলে আর একটা কার্পেন্টারের কাছে নিয়ে গেছে। তাই দেখুন যিনি ওই যে ছোপ ছোপ গায়ের দাগ কুষ্ঠ রোগ, ওই ভগবানটা ওনাকেই তৈরি করতে হবে। তা উনি যত সুন্দর করে ওই ভগবান তৈরি করেছেন, তেনার ওই কুষ্ঠ রোগটা আস্তে আস্তে নির্মূল হয়ে গেছিল। দেখুন উনি তৈরি করেছেন, তাই দেখুন কুষ্ঠ রোগগুলো আস্তে আস্তে সেরে যাচ্ছে। পরের স্থানে দেখুন কুষ্ঠ রোগ নির্মূল হয়ে গেছে, প্লাস ওই পরিহিত শঙ্খ ধ্বনি বাজাচ্ছে, আর ভগবানের রূপটা ধারণ হয়ে গেছে। তৃতীয় স্থানে দেখুন 3 ভাই বোন একই মন্দিরে বসে গেছে। এখন যাচ্ছি আমরা বড়লাল সেন, লক্ষণ সেনের রাজবাড়ির দিকে। তো ওটা অ্যাকচুয়ালি এখন তো ধ্বংসপ্রাপ্ত। বল্লাল ঢিপি ছিল রাজা বল্লাল সেনের প্রাসাদ। একসময় রাজা বল্লাল সেন এখানে তার রাজধানী প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মুসলমান নবাব তা দখল করেন। এখন আমরা যেটার উপরে উঠবো এটা হচ্ছে বাড়ির ছাদ। আর এই যে পজিশন গুলো দেখছেন বার হয়েছে, এগুলো হচ্ছে সরকারের হাতে চলে গেছে। ওই জন্য এখনো মানে এগুলো খনন কার্য চালালে না প্রচুর কিছু বেরোবে এখানে। কাজ কি এখনো হচ্ছে? ওখানে একটা কুয়ো তৈরি করা আছে, এই যে কুয়ো। তখনকার দিনে বাড়ির যে দেয়ালের যে একটা গেজ, মানে যে দেয়াল তোলা, এক কথায় গোদা বাংলায় কেউ বলে 5 ইঞ্চি, কেউ বলে 10 ইঞ্চি। এটা কত ইঞ্চি আমি বলতে পারবো না। এটা যত্ন করে খুবই সরকারি কর্মী এখানে নিয়োগ করা আছে। যে কিছু জিনিস পেয়েছে সেগুলোকে এখানে আর রাখিনি, এগুলো মিউজিয়াম আছে, সেখানে নিয়ে চলে গেছে। এটা ইঞ্চি কোথায়, এটা ফুটে বলতে হবে। যাই হোক, তাই এটাই হচ্ছে সেই পরিস্থিতি।
খুব সুন্দর করে তৈরি করা আছে। আর গঙ্গা তখন এরকম পাশেই ছিল। সিমেন্ট কি করে হবে তখন? তো এখন সকালবেলা একটু ছোট্ট করে বেরিয়েছিলাম মায়াপুরের একটু চারদিকটা একটু দেখে নিই। এখন যাচ্ছি আমরা গঙ্গার ঘাটে। আমাদের ছোট দাদা বললেন ওইখানে দুরকম জল মিশছে, সেটা দেখা যাবে। অ্যাকচুয়ালি জলঙ্গি আর ভাগীরথী। চলুন, এতে শুধু হেসেই গেল। রাস্তার কাজ হচ্ছে, ভেঙেছে সব। এই যে এইটা হচ্ছে জলঙ্গি, এদিকে আসছে, এসে এইখানে মিশছে। এই হচ্ছে ভাগীরথী, আর উল্টো দিকে হচ্ছে নবদ্বীপ। ওই সাইডে নবদ্বীপ, এটা ফেরিঘাট। এই ফেরিগুলো নবদ্বীপের ওই জেটিতে যাতায়াত করে। আজকে আমাদের মায়াপুর ঘুরে দেখা, এক্সপ্লোর করা ছিল এই পর্যন্তই। ইসকনে ফিরে যখন টোটোর বিল মেটাচ্ছি, বাবলু বলল, আমাকে আপনাদের কেমন লাগলো? জানেন, আমি একজন মুসলিম। যদিও ওকে উত্তর দিলাম যে এতে আমার কিছু যায় আসে না, কিন্তু সত্যি কথা বলতে কি, মনে মনে বেশ খানিকটা আশ্চর্য হয়েছিলাম। একজন মুসলিমের হিন্দু ধর্মের প্রতি, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি এত ভক্তি, সত্যি অবাক করার মতো। এটাই বোধহয় মায়াপুরের মাহাত্ম্য, মিয়াপুর থেকে মায়াপুর হয়ে ওঠার গল্প।